একই টপিক, একই বিষয়, আর একটা ডেসক্রিপটিভ আছে আর একটা জাস্ট কোডস গুলো কি কি। ন্যাশনাল সোসাইটি ফর প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, তারা ইঞ্জিনিয়ারদের জন্য কিছু প্রফেশনাল কোড বলে এটি লেখে। আমাদের লয়ের ভাষায় আমরা বলি যে ক্যাননস, কিছু নিয়ম। কিছু নিয়ম, কিছু ক্যাননস আমরা বলি আমাদের। মিউট অল। ওকে, আমরা বলি যে কিছু ক্যাননস, প্রফেশনাল কোড বা কিছু ক্যাননস যেগুলো একজন ব্যক্তি, আমরা লয়ারিং এর ভাষায় যে লয়ার তার প্রফেশনের সাথে বা তার প্রফেশনকে মানে লয়ারিং করার সময় যে বিষয়গুলো সে মাথায় রেখেই কাজ করবে, মানে এগুলো অর্ডিনারি আইনের বাইরে গিয়ে কিছু বিষয়, ধরো যেমন আহ, যে কোনো একটা মামলা সলভ করতে গেলে, কোনো একটা মামলার সাবমিশন দিতে গেলে, সে তো ওই মামলাতে যে যে লিখিত নিয়ম নীতি আছে, প্রসিডিউরাল বিষয় হোক সাবস্টান্সিয়াল বিষয় হোক, যেভাবে বলা আছে সেভাবে সেই বিষয়গুলো ডিল করবে, সলভ করবে। কিন্তু তার দৈনন্দিন যে প্রফেশনাল অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করতে গিয়ে তার কিছু বেসিক, কিছু গাইডলাইন্স, বেসিক কিছু নর্মস, বেসিক কিছু প্রিন্সিপালস তাকে মেনে চলতে হয়। সেই প্রিন্সিপালস গুলোকে আমরা বলেছি প্রফেশনাল এথিক্স, কোড অর ক্যাননস ফর প্রফেশনাল, ক্যাননস অফ প্রফেশনাল এথিক্স। ধরো একজন লয়ার ক্লায়েন্টের সাথে, আমি একটু লয়ারিং এর ভাষায়, লয়ারের ভাষায় বলি শুরুর দিকে, যাতে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার, বুঝতে সহজ। একজন লয়ার তার ক্লায়েন্ট ডিলিং এর ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কি আচরণ, কিভাবে আচরণ করবে, কি কি করতে পারে সে ক্লায়েন্টের সাথে, কি কি করা উচিত নয়, তার এই বিষয়গুলো নিয়ে বর্ণিত কিছু কোড, কিছু প্রিন্সিপালস আছে। আবার একজন লয়ার তার ফেলো অন্য কোনো লয়ার, অন্য কোনো অ্যাডভোকেটের সাথে কি আচরণ করবে, কিভাবে তার অন্য কলিগকে ডিল করা উচিত, তার কিভাবে আচরণ করা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিছু রুলস রেগুলেশনস, কিছু গাইডলাইন্স। এরপর একজন লয়ার জাজের সাথে, ম্যাজিস্ট্রেট বা জাজ যিনি যার সামনে সাবমিশন দিবে, ওনার সাথে তার আচরণের স্ট্যান্ডার্ডটা কিরকম হওয়া উচিত, কি করা উচিত কি না করা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিছু ক্যাননস, কিছু গাইডলাইন্স দেওয়া আছে। এরপরে সর্বশেষ একজন লয়ারের জেনারেল পাবলিক, আম জনতা আমরা যাদেরকে বলি, জেনারেল মাস পিপলের প্রতি তার দায়িত্ব কি, তার রেসপন্সিবিলিটি কি, সে কি করতে পারে কি না করতে পারে, কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিছু ক্যাননস, কিছু গাইডলাইন্স আমাদের বার কাউন্সিল, পার্লামেন্টারি আইনের মাধ্যমেই এটা বার কাউন্সিল, ধরো আমাদের সনদ দেয় বার কাউন্সিল লয়ারদের, একটা স্বায়ত্তশাসিত বডি সংস্থা। পরে ওই ব্যক্তি যে বর্ণিত মানে গাইডলাইন্স এর কথা বলছি, ক্যাননস গুলোর কথা বলছি, সেগুলোর বাইরে গিয়ে যদি সে আচরণ করে, বার কাউন্সিল তার চাইলে পরে তার সনদ স্থগিত করা, বাতিল করা, যে কোনো কিছু করতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তার এগেনস্ট। ঠিক লয়ার, লয়ারিং করার সময় যে নিয়ম নীতিগুলো, আচরণগুলো, তার প্রফেশনের সাথে অ্যাটাচড যে বিষয়গুলো তাকে মেনে চলতে হয়, সেই বিষয়গুলো নিয়েই লয়ারদের জন্য যেমন একটা কোড আছে, কোড অফ এথিক্স বা কোড অফ কন্ডাক্ট বলা হয় যেগুলাকে। তোমাদের ইঞ্জিনিয়ার যারা, ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন প্রফেশনে যাবা, প্রফেশনে এন্টার করার পরে তোমার ইঞ্জিনিয়ার হিসেবে কি কি আচরণ করা উচিত, তোমার অন্য ইঞ্জিনিয়ারদের সাথে কিরকম আচরণ করা উচিত, তোমার যাদের, যারা তোমার ক্লায়েন্ট হবে, যাদের কাজ তোমরা করবা, তাদের সাথে তোমার কি আচরণ করা উচিত, সে বিষয়গুলো নিয়ে কিছু কোড, কিছু গাইডলাইন্স এর কথা বলা আছে। এটাকে বলা হয় কোড অফ এথিক্স ফর ইঞ্জিনিয়ার, মানে ইথিক্যাল কিছু কোড, ইথিক্যাল কিছু কোড। তুমি কিভাবে আচরণ করবা, মানে ফাইন্যান্সিয়াল কিছু ইন্টারেস্ট বিষয় আছে, তারপর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আসলে কি হবে, তোমার নিজস্ব অবস্থান থেকে তুমি কিভাবে সার্ভ করবা, কিভাবে সার্ভিস দিবা, যার সাথে কন্ট্রাক্ট হয় তার সাথে তোমার আচরণগুলো কিরকম হবে, এই ওভারঅল সবকিছু নিয়েই কিছু কোড বা কিছু গাইডলাইন্স এর কথা বলা আছে। আমরা সেগুলোই আজকে দেখার চেষ্টা করব। এর আগে এটার প্রয়োজনীয়তা, নেসেসিটি, অন্যান্য বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত স্লাইড, বিস্তারিত মানে একটা ডকুমেন্টস আমি তোমাদের শেয়ার করেছি, দুটো ডকুমেন্ট, একটা বড় বড় ডকুমেন্ট আর একটা জাস্ট কোড গুলাই, কানন্স গুলাই। সো বড় ডকুমেন্ট যেটাতে আছে ওটাতে বিস্তারিত আছে, কেন একজন একজন ইঞ্জিনিয়ারের কেন প্রয়োজন, কেন তাকে কিছু গাইডলাইন্স মেনে চলতে হয়, কিছু কোড মেনে চলতে হয়, বা ইথিক্যাল বিষয়গুলো মাথায় আমলে নিয়ে তাকে কেন কাজ করতে হয়। বলা হয় ইঞ্জিনিয়ারের, ইঞ্জিনিয়ারের যে প্রযুক্তিগত বিদ্যা, টেকনোলজিক্যাল যে নলেজ বা ইঞ্জিনিয়ারিং যে নলেজ, সেই ইঞ্জিনিয়ারিং নলেজের সাথে মানুষের, হাজার হাজার মানুষের জীবন জড়িত। ধরো ডাক্তার যারা, ডাক্তারদের জন্য কিছু প্রফেশনাল কোড বা কিছু প্রিন্সিপালস আছে, ঠিক ইঞ্জিনিয়ারদের জন্য সেম। তুমি যদি ভুলভাল কি করো, যে ধরো
ইঞ্জিনিয়ারিং বিদ্যায় ভুলভাল প্রয়োগ করো, দেন দেখা যাবে অনেকগুলো মানুষের জীবন নাশের আশঙ্কা তৈরি হতে পারে। আর যেমন আইনস্টাইনের একটা উদাহরণ তো ওই ইয়াতে আমি দিয়েছি, বড় যেটা ডকুমেন্ট ওখানে আছে দেখবা, ওখানে আছে যে আইনস্টাইন যখন প্রথম মানে অ্যাটম বুম আবিষ্কার করা হয়, পারমাণবিক বোমা, তখন সে বলেছিল এটা পরবর্তী বিশ্বের জন্য এটা মানে এনার্জির সব থেকে বড় মানে কি হবে যে তোমার সোর্স হবে। প্রাকৃতিক ওয়েতেই ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে এনার্জির বিশাল সোর্স হিসেবে কাজ করবে পরবর্তী বিশ্বে। এই জন্য সে শুরুর দিকে কি করেছিল, এই পারমাণবিক মানে নিউক্লিয়ার নিউক্লিয়ার বা ইউরেনিয়ামের বিষয়গুলোকে সে নিজেই গবেষণা করে করে এনকারেজ করেছিল। পরে যখন বুঝতে পারলো যে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বোঝা যাচ্ছে মহসিন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো তো মহসিন। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার আমরা মাঝে মাঝে দেখি যে কেউ যখন অনেক বেশি মানে বড় ধরনের অপরাধ করে, হুম যেমনটা হুম মানে আমরা ওই 5 আগস্টে পরে দেখছিলাম যে অনেক মানে আসামির ক্ষেত্রে মানে লয়াররা সবাই বলছে যে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো না, বা তার পক্ষে কোনো লয়ার দাঁড়াবে না। তো কোনো হুম। একটা কেউ অপরাধ করলে বা অনেক খারাপ কিছু করে তার আগে মানে ল কি বলে যে যেরকম কোনো মুভি করছে সব মার্টিনের সাথে আর কি। আইনজীবীরা যে বলে তার বিরুদ্ধে। হুম প্রশ্ন করো, কথা বলিও তো না এটা মাঝখানে। স্যার লয়ার হুম। কিরকম? মানে কোনো বিশেষ ক্ষেত্রে আমরা দেখি মাঝে মাঝে যে কোনো আসামির পক্ষে আইনজীবী ডিফেন্স না করা বা না দাঁড়ানোর জন্যই মাঝে মাঝে তারা জি বক্তব্য স্যার। দেয় লয়াররা। এটার ক্ষেত্রে আইনগত বিষয়টা কি? এখানে জি আসলে স্যার। আইনগত বিষয়টা হচ্ছে, ধরো লয়ারের যে ইথিক্যাল ইস্যু, সেই ইথিক্যাল ইস্যুতে তুমি কোনো লয়ারকে কোনো পার্টিকুলার মামলায় এঙ্গেজড হতে বাধ্যজমন করতে পারবে না। আবার অ্যাজ আ সোসাইটি, হোল সোসাইটি, লয়ার সোসাইটির একটা রেসপন্সিবিলিটি কি, কোনো ব্যক্তি আইনের শাসন, আইনের অ্যাক্সেস টু জাস্টিস বলা হয় এটাকে, অ্যাক্সেস টু জাস্টিস থেকে যাতে সব বঞ্চিত না হয় সে বিষয়েও সজাগ রাখা লয়ারের দায়িত্ব। তাদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। তোমাদের সাথে আমাদের একটু কানেক্টিভিটি আছে লয়ারদের সাথে, এই সেন্সে আমাদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। তোমরা ইনফ্রাস্ট্রাকচারাল অন্যান্য বিষয়গুলো ইঞ্জিনিয়ারিং দিয়ে বিদ্যা দিয়ে তোমাদের বিদ্যা দিয়ে সমাজকে ডেভেলপ করছো, আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে একটা একটা এক ধরনের শেপ বা এক ধরনের ইয়া দিই আমরা। তো তুমি যেটা বললা, এক্ষেত্রে প্রফেশনাল কোড বা প্রফেশনাল এথিক্সের জায়গা থেকে স্পষ্ট বলা আছে, অপরাধী যতই ঘৃণ্য কাজ করুক, যতই মানে নিকৃষ্টতম ঘৃণ্যতম কাজ করুক, তার আইনগত যে সুযোগ সুবিধাগুলো আছে, সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার তার আছে। এবং এটা শুধু প্রচলিত আইনের অধিকার নয়, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার। বিশ্ব বিশ্ব সংস্থার বিভিন্ন সংস্থার যে মানবাধিকারের দলিলগুলো আছে, সেই দলিলগুলো দ্বারা স্বীকৃত অধিকার, এটা তার আইনগত অধিকারের বিষয়টা। তো এই ক্ষেত্রে লয়ারের কাজ হচ্ছে তাকে মিথ্যা ভুলভাল উপস্থাপন করে তাকে বাঁচানো নয় তার অপরাধ থেকে, বরং সে যেটুকু অপরাধ করেছে সেটুকু অপরাধের শাস্তি নিশ্চিত যাতে হয় এবং তার থেকে বেশি যাতে না হয়। ধরো একজন লয়ার জানে যে কোনো একজন ব্যক্তি মার্ডার করলে, কোনো একজন ব্যক্তি রেপ করলে, এটা লয়ার জানে সে রেপ করেছে, তারপরেও কেন ডিফেন্ড করে? প্রশ্ন তো আসতেই পারে। আসলে তাকে বাঁচানোর জন্য ডিফেন্ড করে না, একবারে শাস্তি থেকে বাঁচানোর জন্য লয়ার তাকে ডিফেন্ড করে না। লয়ার তাকে ডিফেন্ড করে এই জন্য যাতে রেফের জন্য যে বর্ণিত শাস্তি, সেই বর্ণিত শাস্তির বাইরে গিয়ে তাকে শাস্তি দেওয়া না হয়, মানে তাকে যাতে বেশি শাস্তি দেওয়া না হয়, এই জন্য তাকে ডিফেন্ড করে। তাকে পুরোপুরি বাঁচানোর জন্য আসলে লয়াররা ডিফেন্ড তাকে করে না। তো এখানেও বিষয়টা হচ্ছে এরকম, যতই ঘৃণ্য অপরাধী হোক না কেন, আইনগত বা এথিক্যাল জায়গা থেকে লয়ারদের উচিত তাকে রিপ্রেজেন্ট করা কোর্টে, তাকে প্রতিনিধিত্ব করা। এখন কেউ যদি না করে থাকে, কালেকটিভলি সিদ্ধান্ত দিয়ে না করে থাকে, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি চার্জ করার সুযোগ নাই, কিন্তু কালেকটিভলি পুরো লয়ার সোসাইটির জন্য এটা মানে ইন এ সেন্স তোমার কি যে তাদের এথিক্সের বাইরে আর কি, এথিক্সের বাইরে। তবে তারাও অন্য একটা এথিক্স দেখায়, ইথিক্যাল পয়েন্ট দেখায়, যে বলে যে সে মানে খুব বেশি স্বৈরাচারের দোষর ছিল, সে হাবি জাবি বিভিন্ন কিছু বিভিন্ন সময়, তুমি যেটা 5ই আগস্টের পরে বললে এই জন্যই বলছি, এই ইস্যু দেখায় তাকে ডিফেন্ড না করে, এটা আসলে উচিত না। সে যতই অপরাধী, ঘৃণ্য অপরাধী হোক, যতই বড় অপরাধী হোক না কেন, তার আইনগত যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো যাতে ঠিকঠাক তার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট হয়, সে বিষয়গুলো দেখভাল করা তার জন্য তাকে রিপ্রেজেন্ট করা উচিত। মানে সামগ্রিকভাবে এটা তার কোডের সাথে যাচ্ছে না, লয়ারদের যে এথিক্যাল ইস্যু সেই ইস্যুগুলোর সাথে যায় না, তারপরেও আমরা মাঝে মাঝে এই দৃশ্যগুলো দেখি। তাহলে ইঞ্জিনিয়ারদের জন্য এরকম কিছু এথিক্যাল কোড আছে, খেয়াল করো। বলেছে ইঞ্জিনিয়ারিং, আমি বলছিলাম যে ইঞ্জিনিয়াররা কি তোমার
ইঞ্জিনিয়াররা যেমন তাদের যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ইঞ্জিনিয়ারিং নলেজ যদি ভুলভাল অ্যাপ্লাই করে, তাকে সেক্ষেত্রে বড় ধরনের ম্যাসাকার হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু। ওই যে আইনস্টাইনের কথা বলছিলাম, সে বলছিল যে তার যে নলেজ, যে জ্ঞান তার ছিল, সেটা দিয়ে সে ইউরেনিয়াম বা অন্যান্য বিষয়গুলো তৈরিতে সে কি করেছে, এনকারেজড করেছে। পরবর্তীতে সে এটার জন্য রিগ্রেট করেছে, কারণ বলে যে আমি যদি জানতাম এই পারমাণবিক বোমা, এই বোমাগুলো মানুষের উপরেই বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই, 6 এবং 9 আগস্ট, লিটল বয় এবং ফ্যাটম্যান, যে আমেরিকা তোমার ইয়েতে, জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে ইয়ে করলো, তো এটাতে এসে বলেছে, এটার পরে সে রিগ্রেট করেছে, বলে আমি যদি জানতাম এই বোমাগুলো মানুষের উপরে নিক্ষেপ করা হবে, আমি কখনোই এই বোমার পক্ষে সাইন করতাম না, বোমার পক্ষের ডকুমেন্ট তো সাইন করতাম না। কিন্তু অ্যাটমিক বোমাগুলো আমি তৈরি করেছিলাম, ধরো বিশাল বিশাল পাহাড়, বড় বড় পাহাড় আছে, তো এগুলো তো মানুষের পক্ষে আসলে শ্রম দিয়ে, কায়িক শ্রম দিয়ে, ফিজিক্যাল ইয়া দিয়ে, লেবার দিয়ে এটা করতে গেলে অনেক দিন সময় লাগবে, অনেক সময়, শ্রম, জনশক্তি লাগবে। ওই জায়গাগুলোতে কি করা যায়, ধরো অ্যাটমিক বুম থাকলে, অ্যাটমিক বুম সেট আপ করে দিলে উইদিন সেকেন্ড পুরো পাহাড় গলে, পাহাড় কি হয়ে তোমার ব্লাস্ট হয়ে রাস্তা তৈরি হচ্ছে। আগেকার দিনে এই কাজটা করা হইতো, মানে যখন এই অ্যাটমিক বোমা তৈরি করা হয়েছিল, মূলত এই উদ্দেশ্যে করা হয়েছিল অ্যাটমিক বোমা। এরপরে তোমরা দেখবে একটা বিল্ডিং পরিত্যক্ত অবস্থায়, পরিত্যক্ত ঘোষণা করেছে, মাঝে মাঝে দেখবে ভিডিওতে, যে এই বিল্ডিং কে জাস্ট নিচে ইউরেনিয়াম সমৃদ্ধ যে ইয়াগুলো আছে সেগুলো সেট করে দেয়, পরে বিল্ডিংটা উইদিন সেকেন্ড বা 5 মিনিটসের মধ্যে, 1 মিনিটের মধ্যেই নিমিশে মাটির সাথে নেমে তোমার ইয়া করে পড়ে। তো এগুলো হচ্ছে ভালো দিক, ভালো ব্যবহার, পজিটিভ ইউজ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা ভালো ব্যবহার তো আছেই, পাশাপাশি খারাপ সাইডে যে ব্যবহার, এটাও কম হচ্ছে না, হয় নাই অতীতে, যেটা আমেরিকা করেছে জাপানের ক্ষেত্রে। রিসেন্টলিও যদি আমরা বলি, যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধে, সেখানেও পারমাণবিক বোমা বা ইউরেনিয়ামের বিষয়গুলো ব্যবহার করা বা এগুলা নিয়ে প্রশ্ন উঠেছে। সিরিয়া যুদ্ধে নিষিদ্ধ যে অস্ত্রগুলো আছে, বায়োলজিক্যাল ওয়েপন থেকে শুরু করে অন্যান্য কেমিক্যাল ওয়েপনগুলো ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে মানুষের মানে বা বা মানুষের যে জ্ঞানের অপব্যবহার আর কি, মানুষের প্রযুক্তিগত ডেভেলপমেন্টের অপব্যবহার। তো ইঞ্জিনিয়ারদের জন্য সেম কথা, তুমি যে ইঞ্জিনিয়ারিং নলেজ তুমি অ্যাপ্লাই করছো, তুমি আজকে ত্রিপলির স্টুডেন্ট, ত্রিপলির স্টুডেন্ট মানে তুমি তোমার নলেজ দিয়ে তুমি কত কিছু আবিষ্কার করতে পারবে। তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে তুমি কত কিছু ইনোভেটিভ, কত কিছু আবিষ্কার করতে পারবা। কত থিওরি, কত ম্যাক্সিমস, কত ফর্মুলা তোমরা শিখছো, অ্যাপ্লাই করছো, নতুন নতুন ইনোভেটিভ কত কিছুই তোমরা অ্যাপ্লাই করছো। এখন এই বিষয়গুলো যাতে আলটিমেটলি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, মানুষের সভ্যতার কল্যাণে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো যাতে অপব্যবহার না হয়, এই ধরনের কিছু কোড, এই ধরনের কিছু গাইডলাইন্স, ক্যাননস তোমাদের জন্য ফিক্স করা আছে। এই ক্যাননস নিয়ে আমরা আলোচনা করি। এর বাইরেও ধরো তোমার ফেলো ইঞ্জিনিয়ার যে আছে, তোমার সহকর্মী ইঞ্জিনিয়ার, তার সাথে তোমার আচরণ কি হবে, বা তার যার সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে, এমপ্লয়ারের সাথে তোমার আচরণ কি হবে, ক্লায়েন্ট, যিনি তোমার যে ক্লায়েন্ট আছে, তার সাথে তোমার আচরণ কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিছু বিষয় বলা আছে এখানে। প্রিয়াম্বলে কি বলেছে দেখো, ইঞ্জিনিয়ারিং ইজ এন ইম্পর্ট্যান্ট অ্যান্ড লার্নেড প্রফেশন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং একটি লার্নেড প্রফেশন। অ্যাজ মেম্বার অফ দিস প্রফেশন, ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু এক্সিবিট দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। অনেস্টি এবং ইন্টিগ্রিটির দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সেটাই তারা শো করবে, এটাই প্রত্যাশিত। Engineer has a direct and vital impact on the quality of life for all people. মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অবশ্য নিঃসন্দেহ তোমার বর্ণনাতীত। Accordingly, the services provided by engineers require honesty, impartiality, fairness, and equity, and must be dedicated to the protection of the public health, safety, welfare. Engineers must perform under a standard of professional behavior that requires adherence to the highest principles of ethical conduct. দেখাচ্ছ, মৌলিকভাবে প্রিয়াম্বল অনেকগুলো কথা চলে আসছে, ছোট হইলেও অনেস্টির কথা বলেছে, ইম্পার্শিয়ালিটির কথা বলেছে, ফেয়ারনেস এবং ইকুইটির কথা বলেছে, এবং তাদের যে কার্যক্রম, তাদের যে উদ্ভাবনী বিষয়গুলো, সেগুলোর হবে মানুষের কল্যাণে, পাবলিক হেলথে, পাবলিক সেফটি, পাবলিক ওয়েলফেয়ারে তারা ব্যবহার করবে, এই বিষয়গুলোই বলেছে। ফান্ডামেন্টাল কিছু ক্যাননস, 1 নম্বরে 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে: ফান্ডামেন্টাল ক্যাননস, রুলস অফ প্র্যাকটিস এবং প্রফেশনাল অব্লিগেশনস। 3টা বিষয়ে ভাগ করা হয়েছে, আমরা ফান্ডামেন্টাল ক্যাননস গুলো কি কি দেখার চেষ্টা করি। তাদের যে প্রফেশনাল ডিউটি আছে, সেটা ফুলফিলমেন্ট স্বরূপ তারা শ্যাল হোল্ড প্যারামাউন্ট দ্য সেফটি, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক। মানুষের স্বাস্থ্য, হেলথ,
সেফটি এবং ওয়েলফেয়ার নিয়ে তারা, এটা তাদের সর্বোচ্চ বিবেচনার বিষয় হবে। এমন কাজ তারা করবেন না যেটাতে মানুষের সেফটি, হেলথ এবং ওয়েলফেয়ার কি হয়, ডিটেরিওরেট হয়। They shall পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়া অফ দেয়ার কম্পিটেন্স। তাদের যে কম্পিটেন্স এরিয়া আছে এর বাইরে তারা কাজ করবে না। ধরো তোমার জ্ঞান, তোমার নলেজ আমি তো ঠিক ভালোভাবে এক্সপ্রেস করতে হইতে পারবো না, আমি ডাক্তারদের হয়তো বলতে পারবো, বা আমি লয়ারিং দিয়ে এটা এক্সাম্পল তোমাদের দিতে পারবো। ধরো আমাদের লয়ার যে সিভিল লয়ারের উপরে দক্ষ, সে ক্রিমিনাল কোনো মামলা নিয়ে ডিল করতে যাবে না। ক্রিমিনাল মামলা নিয়ে সে ডিল করতে গেলে যতটুকু তার দ্বারা জাস্টিস হবে তার থেকে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার দ্বারা অবিচার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ সে বিষয়ে তার দক্ষতা নাই, জানা নাই, পড়াশোনা নাই। তাই এখানেও বলা হচ্ছে এটাই যে তোমার যে তোমার ইঞ্জিনিয়ারিং তো বিভিন্ন সেগমেন্ট আছে, বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন ভাগ আছে। এন্ড তুমি যতটুকু জানো বা যে বিষয়ে তোমার কম্পিটেন্সি আছে তার বাইরে গিয়ে তুমি কি করবে না, কোনো সার্ভিস বা কোনো কন্ট্রাক্ট তুমি যাবে না। ইস্যু পাবলিক স্টেটমেন্টস অনলি ইন অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ম্যানার। অবজেক্টিভ এবং ট্রুথফুল ম্যানারেই তারা পাবলিক স্টেটমেন্ট দিবে। অ্যাক্ট ফর ফর ইচ এমপ্লয়ার or client as faithful agents or trusted। ক্লায়েন্ট এবং এমপ্লয়ারের প্রতি ফেথফুল এজেন্ট এবং ট্রাস্টি হিসেবে তারা কাজ করবে। অ্যাভয়েড ডিসেপটিভ হ্যাঁ অ্যাক্টস। বুঝছো ডিসেপটিভ হ্যাঁ মানে প্রতারণামূলক কাজ তারা অ্যাভয়েড করবে। চারজন Conduct themselves honorably, responsibly, ethically, and lawfully so as to enhance their honor, reputation, usefulness of the profession। খেয়াল করো কথাগুলো, শব্দগুলো খুব চমৎকার। ওকে, কি বলেছে যে অনারেবলি, রেসপন্সিবলি, এথিকলি অ্যান্ড লফুলি। কেন করবে তারা? টু so as to enhance the honor, reputations and usefulness of the profession। এই প্রফেশনের খ্যাতি, সম্মান এবং যে ইউজফুলনেস সেটাকে এনহ্যান্স করার জন্য তারা যতটুকু সর্বোচ্চ এথিক্যালি, অনারেবলি এবং রেসপন্সিবলি এবং লফুলি কাজগুলো করবে। রুলস অফ প্র্যাকটিস, কি কি প্র্যাকটিস আছে সেগমেন্ট ভাগ করেছে। ইঞ্জিনিয়ার শ্যাল হোল্ড পার্মানেন্ট দ্য সেফটি, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক ওয়েলফেয়ার। সেফটি, ওয়েলফেয়ার, হেলথ এবং পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক হেলথ এবং সেফটির জন্য তারা কি কি বিষয়গুলো বিবেচনা নিয়ে কাজ করতে পারে সে বিষয়ে বলা আছে। ইফ ইঞ্জিনিয়ার্স জাজমেন্ট ইজ ওভাররুলড আন্ডার সার্কামস্টান্সেস দ্যাট এন্ডেঞ্জার লাইফ অর প্রপার্টি, যেটা জীবন এবং মানুষের সম্পত্তির জন্য হুমকি স্বরূপ হইতে পারে, ইঞ্জিনিয়ার জাজমেন্ট যদি কোনো অবরোল করা হয়, they shall notify the employer or client and such the authority as may be appropriate। যদি কোনো অবস্থায় তারা নোটিফাই করতে পারে, দেখতে পারে যে তাদের কোনো কাজের কারণে মানুষের লাইফ এবং প্রপার্টি এন্ডেঞ্জারেট হবে, মানুষের জীবন এবং সম্পত্তিতে আঘাত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়ে তারা যত দ্রুত সম্ভব অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এবং ক্লায়েন্ট হোক এমপ্লয়ার হোক তাদেরকে অবহিত করবে। ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাপ্রুভ অনলি দোজ ইঞ্জিনিয়ার্স ডকুমেন্টস দ্যাট আর ইন কনফর্মিটি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ডস, অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস। সেই ডকুমেন্টসগুলোকে তারা অ্যাপ্রুভ করবে যেগুলো তাদের অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, কনফর্মিটি, কনফার্ম। Engineer shall not reveal facts, data, or information without the prior consent of the client or employer, except as authorized or required by the law of this court। যে এমপ্লয়ার তাকে এমপ্লয় করেছে অথবা যে ক্লায়েন্টের অধীনে সে কাজ করছে, সেই ক্লায়েন্ট বা এমপ্লয়ারের সম্মতি ছাড়া যে প্রজেক্টে সে কাজ করছে সেই প্রজেক্টের কোনো ডাটা, ফ্যাক্টস অথবা ইনফরমেশন রিভিল করবে না, প্রকাশিত করবে না সে অন্য কাউকে। এগুলো বেসিক গাইডলাইন কিন্তু। ইঞ্জিনিয়ার শ্যাল নট পারমিট দ্য ইউজ অফ দ্য নেমস অর অ্যাসোসিয়েট ইন বিজনেস ventures with any persons or firm that the belief is engaged in fraudulent or dishonest enterprise। যা ফার্ম অথবা ব্যক্তি ফ্রডুলেন্ট, প্রতারণা অথবা ডিসঅনেস্ট এন্টারপ্রাইজ হিসেবে নিজেকে এঙ্গেজ করেছে, নিজে এঙ্গেজড আছে, এই ধরনের ফার্মের সাথে নিজের নাম ইউজ করবে না, অথবা অ্যাসোসিয়েট হবে না ওই ফার্মে, ওই ব্যক্তির সাথে কোনো প্রকার সহযোগী প্রতিষ্ঠান, সহযোগী প্রজেক্ট, সহযোগী প্রকল্পে কাজ করবে না। They shall not aid or abet the unlawful practice of engineering by a person or firm। তারা অ্যাবেট মানে হচ্ছে কি সহযোগিতা করা, কুকর্মের সহযোগী বলি আমরা আইনের ভাষায় এটাকে। কুকর্মের সহযোগী, খারাপ কর্মের সহযোগী করা। এইট, কোনো প্রকার সহায়তা অথবা কোনো প্রকার অ্যাভয়েড করবে না। আনলফুল প্র্যাকটিস, অন্যায় প্র্যাকটিস, অন্যায় কাজে কোনো প্রকার কোনো ব্যক্তি বা কোনো ফার্মকে তারা সহযোগিতা করবে না, এইড করবে না অথবা অ্যাভয়েড করবে না। Engineer having knowledge of alleged violation of this code shall report thereon to the appropriate professional bodies। যখনই দেখে যে এই কোডের ভায়োলেশন হচ্ছে, কোনো তার বিষয়ে কোনো তথ্য আসে, তখন সে বিষয়ে
অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল বডি যা আছে তাকে অবহিত করবে, নোটিফাই করবে, রিপোর্ট করবে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার শেল পারফর্ম সার্ভিস অনলি ইন দ্য এরিয়াস অফ দেয়ার কম্পিটেন্স। এটা আগেও বলেছি যে তাদের যে মানে কম্পিটেন্স অফ তাদের যে এরিয়া আছে, তাদের যে জানাশোনা আছে, অনলি সেই বিষয়ে তারা সীমাবদ্ধ থাকবে। দে শ্যাল আন্ডারটেক অ্যাসাইনমেন্টস only when qualified by education or experience in the specific technical fields involved। দেখো, যে টেকনিক্যাল ফিল্ডে তারা ইনভলভ হয়েছে সে বিষয়ে যদি তাদের এক্সপেরিয়েন্স না থাকে অথবা এডুকেশন না থাকে, সে নিজে ওই বিষয়ে জড়াবে না। ইঞ্জিনিয়ার shall not affix their signature to any plans or documents dealing with subject matter in which যে বিষয়টাতে দে ল্যাক কম্পিটেন্স, তাদের অভিজ্ঞতার যোগ্যতার অভাব আছে। নট টু এনি প্ল্যান অর ডকুমেন্ট নট প্রিপেয়ার্ড আন্ডার দেয়ার ডিরেকশনস এন্ড কন্ট্রোল। বা এমন কোনো প্ল্যান বা ডকুমেন্টে তারা সাইন করবে না যেটা তাদের ডিরেকশন বা কন্ট্রোলে হচ্ছে না, তাদের নির্দেশনায় বা তাদের কন্ট্রোলে হচ্ছে না, এরকম কোনো প্ল্যান বা কোনো প্রজেক্টে তারা সাইন করবে না। এরপরে বলেছে ইঞ্জিনিয়ার শ্যাল ইস্যু পাবলিক স্টেটমেন্ট অনলি ইন দ্য অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ম্যানার। এটাও একটু আগে বলেছি আমরা। তারপরে ওয়ে গুলো কি কি দেখো, যে ইঞ্জিনিয়ার শ্যাল বি objectives and truthful in professional reports, statement and testimony। অবজেক্টিভ এন্ড ট্রুথফুল মানে, অবজেক্টিভ মানে হচ্ছে পাবলিক ওরিয়েন্টেড, যদি সহজ করে বলি। আমজনতা, ম্যাস পাবলিক যেটা ডিজার্ভ করে, যেটা এক্সপেক্ট করে, যেটা পারসিভ করে, সেই পারসেপশন অনুসারে কাজ করাটাই হচ্ছে অবজেক্টিভ ওতে কাজ করা বলি আমরা আইনের ভাষায়। তো দে শ্যাল বি অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ইন প্রফেশনাল রিপোর্ট, স্টেটমেন্ট এন্ড টেস্টিমনি। দে শ্যাল ইনক্লুড অল রিলেভেন্ট and pertinent information in such report, statement or testimony, who should bear the date indicating when it was correct। দেখো, ডেট, এমন ডেট বের করা দেওয়া উচিত যে ডেটটা মানে রিয়েলি কারেক্ট, প্রকৃত অর্থে সঠিক, কোন রিপোর্ট, কোন স্টেটমেন্ট বা কোন টেস্টিমনির ক্ষেত্রে। 15 minutes। Engineers may express publicly technical opinions that are founded upon knowledge of the facts and competence in the subject matter। যে বিষয়ে বলেছে তারা টেকনিক্যাল ওপিনিয়ন দিতে পারে, যে বিষয়ে আর ফাউন্ডেড আপন নলেজ, যেটার ভিত্তি হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান ওর উপর ভিত্তি করে যেটা জেনেছে, যে ফ্যাক্টস গুলো তারা জেনেছে, সেই বিষয়ে তারা পাবলিক ওপিনিয়ন দিতে পারে এক্সপ্রেসলি, এক্সপ্রেস পাবলিকলি টেকনিক্যাল ওপিনিয়ন, পাবলিকলি তারা টেকনিক্যাল ওপিনিয়ন গুলো এক্সপ্রেস করতে পারে। তবে অবশ্যই সেটা হইতে হবে তাদের ফাউন্ডেড আপন নলেজ, অর্থাৎ তাদের জ্ঞানের মাধ্যমে, যে বিষয়টা তারা জেনেছে, জ্ঞান অ্যাপ্লাই করে, যে বিষয়ে তার এক্সপার্টাইজ আছে, যে বিষয়ে দক্ষতা আছে, যে বিষয়ে যে জানে, সেই বিষয়গুলোর উপর তারা কি দিবে, পাবলিক ওপিনিয়ন দিতে পারে টেকনিক্যাল ইস্যুগুলোতে। আম, বলা হচ্ছে কি ইঞ্জিনিয়ার শাল ইস্যু নো স্টেটমেন্ট। দেখো, তাদের স্টেটমেন্ট ইস্যু করার ক্ষেত্রে ক্রিটিসিজম অর আর্গুমেন্টস অন টেকনিক্যাল ম্যাটার্স দ্যাট আর ইন্সপায়ার্ড অর পেইড বাই দ্য ইন্টারেস্টেড পার্টিস। ইন্টারেস্টেড পার্টি, সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক পেইডকৃত, মানে কোনো বিষয়ে তারা কোনো স্টেটমেন্ট, কোনো ক্রিটিসিজম বা কোনো আর্গুমেন্ট দিবে না কোনো টেকনিক্যাল ম্যাটারে। মানে কারো দ্বারা পেইড ওয়েতে তারা দিবে না, পেইড ওয়েতে দিবে না, আনলেস শর্ত কি দিয়েছে, দে হ্যাভ prefaced their comments by explicitly identifying the interested parties on whose behalf they are speaking and by revealing the existence of an interest the engineers may have in the matter। যে এক্সেপশন ছাড়া স্বাভাবিক বিষয় হচ্ছে যে যে ব্যক্তি পেইড করছে, পেইড ওয়েতে কোনো প্রকার স্টেটমেন্ট মানে তার পক্ষে মানে অ্যাডভার্টাইজ করা আর কি, যেটাকে আমরা বলি সহজ করে, অ্যাডভার্টাইজিং করবে না। এরপরে they shall act for each employer or client as faithful agent or trustee। তারা, যে ব্যক্তি তাকে এমপ্লয় করেছে, অর্থাৎ যার, যে তার এমপ্লয়ার অথবা যে তার যে ক্লায়েন্ট, এই দুই শ্রেণীর প্রতি সে সবসময় ফেইথফুল এজেন্ট এবং ট্রাস্টি হিসেবে কাজ করবে। বলা হচ্ছে they shall disclose all known and potential conflicts of interest that could influence or appear to influence their judgment or the quality of their services। খেয়াল করো, কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট যদি থাকে সেটা অবশ্যই ডিসক্লোজ করতে হবে। এটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই, ডাক্তারদের ক্ষেত্রেও সেম কথা, লয়ারদের ক্ষেত্রেও সেম কথা, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও সেম কথা। ক্লায়েন্টের সাথে যদি যে বিষয়টা নিয়ে, যে প্ল্যান, যে প্রকল্প নিয়ে কাজ করছে, সেই প্রকল্পে তার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, তাহলে সেটা তাকে আগে থেকে অবহিত করতে হবে, অবশ্যই ডিসক্লোজ করতে হবে। এটা তার মানে একেবারে মানে বেসিক নর্ম আর কি, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এটা আমি দেখেছি।
এর they shall not accept compensation financial or otherwise from more than one party for services on the same project। একই প্রজেক্টের থেকে একাধিক ব্যক্তির থেকে টাকা নেবে না। মানে হয় না যে আমাদের লয়ারিং এর ক্ষেত্রে আমরা লয়ারদের দেখি মাঝে মাঝে সে ধরো যে বাদী তার কাছ থেকেও টাকা নিয়েছে, বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে। ধরো সে লয়ার হচ্ছে বাদীর, কিন্তু মাঝখানে বিবাদীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে, ভাই তুমি আমার বেশি করে টাকা দাও, আমি মামলাটা এভাবেই রেডি করবো যাতে বাদী হেরে যায়। এই কাজগুলো হয়, এই প্র্যাকটিসেস গুলো হয় যে আহ, অপর পক্ষের কাছ থেকে টাকা নিয়ে, আমার লয়ার কিন্তু অপর পক্ষের কাছ থেকে মোটা দাগে টাকা নিয়ে আমার বিপক্ষে সে সাবমিশন বা অন্যান্য বিষয়গুলো ডকুমেন্টস গুলো সে ইয়ে করছে যাতে আমি মামলায় হেরে যাই। এই বিষয়গুলো হয়। এরপরে বলেছে ইঞ্জিনিয়ার শ্যাল নট সলিসিট অর অ্যাকসেপ্ট ফাইন্যান্সিয়াল অর আদার ভ্যালুয়েবল কনসিডারেশন। যে হুম, সরি, বলেছে কি যে ইঞ্জিনিয়ার shall not solicit or accept financial or other valuable consideration directly or indirectly from outside agent in connection with the work for which they are responsible। এই আগের কথাকে এক্সপান্ড করেছে যে প্রজেক্টের সাথে সে জড়িত, সেই প্রজেক্টে যে ব্যক্তি তাকে এঙ্গেজ করেছে এর বাইরে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে, অন্য কোনো ফার্ম বা সংস্থা থেকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার সে টাকা পয়সা ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট, কোনো বেনিফিট সে অ্যাকসেপ্ট করবে না। এরপরে ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাভয়েড ডিসেপটিভ ওয়ার্ক, ডিসেপটিভ অ্যাক্টস। ডিসেপটিভ মানে প্রতারণাপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো তারা অ্যাভয়েড করবে, মিথ্যার আশ্রয় নেবে না। কি বলেছে, ইঞ্জিনিয়ার শ্যাল নট ফলসিফাই দেয়ার কোয়ালিফিকেশনস অর পারমিট মিসরিপ্রেজেন্টেশনস অফ দেয়ার অ্যাসোসিয়েটস কোয়ালিফিকেশনস। ধরো তুমি পাশ করেছো মেট্রিক, তুমি দেখাচ্ছ তুমি ইন্টারমিডিয়েট পাস, মানে যে বিষয়ে তোমার এক্সপার্ট নাই সে বিষয়ে তুমি এক্সপার্ট হিসেবেই নিজেকে শো করছো, নিজেকে রিপ্রেজেন্ট করছো। এই কাজগুলো করা যাবে না। এটাকে বলা হয় মিস রিপ্রেজেন্টেশন আইনের ভাষায় আমাদের, ভুলভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা। তুমি যেটা পারো না, যে বিষয়ে তোমার দক্ষতা নেই, যে বিষয়ে তোমার এক্সপার্টাইজ নাই, সে বিষয়ে নিজেকে এক্সপার্টাইজ আছে বলে উপস্থাপন করা, অথবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার পরেও নাই বলে নিজেকে উপস্থাপন করা, এই কাজগুলো হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, ফলসিফিকেশন। এই ধরনের ডিসেপটিভ কাজ, মিসরিপ্রেজেন্টেশন, ফলসিফিকেশন, এই টাইপের যে ডিসেপটিভ কাজগুলো আছে সেই কাজগুলো থেকে ইঞ্জিনিয়াররা নিজেদেরকে বিরত রাখবে। এরপরে দেখো যে 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ, এরপরে they shall not offer, give, solicit, or receive either directly or indirectly any contributions to influence the award of contract by public authority or which may be reasonably constructed by the public as having the effect or intent of influencing the awarding of the contract। যে পাবলিক অথরিটি, পাবলিক কোনো অফিসিয়ালস কোনো কাজে নিজেকে এমন ভাবে সলিসিট করবে না, অফার করবে না, অথবা অন্য কোনো ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনো কন্ট্রিবিউশন সে রিসিভ করবে না যেটার কারণে ইনফ্লুয়েন্সড হয়, ভুলভাবে নিজেকে উত্থাপন করার মাধ্যমে অন্য ব্যক্তি ইনফ্লুয়েন্সড হয়, মানে ভুলভাবে ইনফ্লুয়েন্সড হয়, এই টাইপের কোনো কার্যক্রম কোনো কাজে সে নিজেকে জড়াবে না। এবং বলা হচ্ছে দে শ্যাল নট পে এনি কমিশন, পার্সেন্টেজ অর ব্রোকারেজ ফি ইন অর্ডার টু সিকিউর ওয়ার্ক। অনেক সময় দেখবা তারা ইয়া দেয় টেন্ডার নেওয়ার জন্য কি করে যে যে বলে যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, এত পার্সেন্ট দিচ্ছি, তুমি আমাকে কাজটা নিয়ে দাও। এই টাইপের কাজগুলো বাংলাদেশে খুব বেশি হয়। এগুলা সম্পূর্ণ তো প্রফেশনাল এথিক্স এর বাইরে গিয়ে কাজ, প্রফেশনাল মিসকন্ডাক্ট। এই যে তোমার তাকে কাজ পাইয়ে দেয়া, তাকে কাজ এনে দেয়া, এটার জন্য কি করা যে তোমার ওই যে সলিসিট করা, এটার জন্য পার্সেন্টেজ দেয়া, হুম, এই টাইপের কাজগুলোর জন্য ব্রোকারেজ ফি যেটাকে বলে আর কি, দালালি ফি, এই টাইপের কাজগুলো সম্পূর্ণত নিষিদ্ধ।
এরপরে প্রফেশনাল অ্যাপ্লিকেশনস গুলো কি কি দেখো ইঞ্জিনিয়ারের? ইঞ্জিনিয়ার শ্যাল বি গাইডেড, কয়েকটা প্রফেশনাল অ্যাপ্লিকেশনস কি কি দেখো, আমরা যেগুলো মোটামুটি মোটা দাগেই পড়েছি এগুলাই কি এখানে এগুলাকে ইয়ে করা হয়েছে, তারপর একটু দেখার চেষ্টা করো কি কি বলেছে। প্রফেশনাল রিলেশনস এর মধ্যে ইঞ্জিনিয়ার শ্যাল বি গাইডেড ইন অল দেয়ার রিলেশনস বাই দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এটা মৌলিক, এটার উপর কোনো কথা নেই। সে সর্বোচ্চ ইন্টিগ্রিটি এবং অনেস্টি অনেস্টি দিয়ে তার কাজ তার প্রফেশনকে সে মেনটেন করবে। হাইয়েস্ট স্ট্যান্ডার্ড বলেছে, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। হি শ্যাল অ্যাকনলেজ, দ্য শ্যাল অ্যাকনলেজ দেয়ার এরর্স and shall not distort or alter the facts, alter the facts। যে যদি কোনো এরর তার মাধ্যমে হয়ে থাকে, কোনো মিস্টেক, কোনো ভুল কাজ করতে গিয়ে হয়ে থাকে, সেটা সে অ্যাকনলেজ করবে, এবং কোনো ফ্যাক্টস, কোনো বক্তব্যকে সে ডিস্টিউট করবে না অথবা অল্টার করবে না। দে শ্যাল অ্যাডভাইস দেয়ার ক্লায়েন্ট অর এমপ্লয়ার when they believe a project will not be successful। দেখো, যদি মনে হয় তার কাছে একটা প্রজেক্ট সাকসেসফুল হবে না, সেইটা আগে থেকেই গেস করতে পারছে, আগে থেকেই বুঝতে পারছে, আগে থেকেই সে নিশ্চিত হতে পেরেছে এই বিষয়ে তার ক্লায়েন্ট অথবা এমপ্লয়ার যা আছে তাকে বলবে, ভাই এই প্রজেক্টে মনে হয় না কোনো আলোর মুখ দেখবে এই প্রজেক্ট, সো আপনি এই প্রজেক্টে খামাখা পয়সা নষ্ট করিয়েন না, টাকা পয়সা নষ্ট করিয়েন না, শ্রম নষ্ট করিয়েন না। এই টাইপের যদি সে নিজেই সার্টেন হতে পারে এই বিষয়ে, সে তার ক্লায়েন্ট অথবা যারা এমপ্লয়ার আছে তাকে তাকে আগে থেকে অবহিত করবে। They shall not accept outside employment to their detriment of their regular work or interest। নিজেকে যে প্রজেক্টের সাথে জড়িয়েছে সে প্রজেক্টের বাইরে অন্য কাজের সাথে নিজেকে জড়াবে না। যদি অন্য বাইরে কাজের সাথে জড়াইলে পরে তার রেগুলার যে কাজ সেটাতে ব্যাঘাত ঘটে, ডেট্রিমেন্ট হয় ওই কাজের। ধরো তোমার কাজ হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করা, অফিসে বসে ঠিকঠাক অফিসিয়াল কাজগুলো করা। এখন তুমি এর ভিতরে কি করেছো, বাইরের কিছু কাজ। আমরা দেখি মাঝে মাঝে সিভিল ইঞ্জিনিয়ার, আমার একজন বন্ধু আছে তো, সে একটা ফার্মে জব করে, সে কি করে আবার বাইরের ক্লায়েন্টের কাজও এর ভিতরে অফিস চলাকালীন সময়ে করে। তো যদি এমন হয় যে তুমি বাইরের ক্লায়েন্টের কাজগুলো তুমি অফিস চলাকালীন সময় অফিসের টুলস গুলো ইউজ করে করতেছো, তাহলে এটাতে তোমার যে অফিসে তুমি এঙ্গেজ সে অফিসের কাজগুলো ব্যাঘাত করছে, এই কাজগুলো করা যাবে না। যে এমপ্লয়ার তোমাকে নিয়োগ করেছে সে এমপ্লয়ারের যে রেগুলার কাজ ডিউটি সেগুলোকে ব্যাঘাত ঘটিয়ে তুমি বাইরের কোনো কাজকে প্রাধান্য দিতে পারবে না, বাইরের কোনো কাজে নিজেকে এঙ্গেজ করতে পারবে না। এই কাজগুলোই বলেছে। যদি নিতেও হয়, বিফোর অ্যাকসেপ্টিং এনি আউটসাইড ইঞ্জিনিয়ারিং এমপ্লয়মেন্ট দ্যাট উইল নোটিফাই দেয়ার এমপ্লয়ার্স। তারা তাদের এমপ্লয়ারকে নোটিফাই করবে, জানাবে যে আমি এরকম কাজ পেয়েছি বাইরে, আমি এঙ্গেজ হতে যাচ্ছি, এই টাইপের বিষয়গুলো। হ্যাঁ, হয়নি তো, আর 10 মিনিট আছে তো, লাস্ট 10 মিনিটস। তারপরে ইঞ্জিনিয়ার শ্যাল ট্রিট অল পারসন উইথ ডিগনিটি, রেসপেক্ট, ফেয়ারনেস অ্যান্ড উইদাউট ডিসক্রিমিনেশন। দেখো, আহ, বলেছে কি যে যে বলেছে যে দে শ্যাল ট্রিট অল পারসনস উইথ ডিগনিটি, ডিগনিটি সহকারে, রেসপেক্ট সহকারে, ফেয়ারনেস এবং উইদাউট ডিসক্রিমিনেশন, বৈষম্যহীনভাবেই সব ব্যক্তির সাথে তারা আচরণ করবে, ডিল করবে, প্রফেশনাল ডিলিংস যেগুলো হয় আর কি। অ্যান্ড দে শ্যাল নট প্রমোট দেয়ার ওন ইন্টারেস্ট এট দ্য এক্সপেন্স অফ দ্য ডিগনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য প্রফেশন। খেয়াল করেছো, প্রফেশনকে বিকিয়ে দিয়ে নিজের স্বার্থকে প্রাধান্য প্রমোট করবে না, সে কখনোই নিজের ইন্টারেস্টকে প্রমোট করবে না প্রফেশনকে বিকিয়ে দিয়েই। তার ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে ডিগনিটি আছে, ইন্টিগ্রিটি আছে, সেটাকে বিসর্জন দিয়েই, জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে প্রমোট করার চেষ্টা সে করবে না। এবং ইঞ্জিনিয়ার শ্যাল অল টাইম স্ট্রাইভ টু সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট। জনস্বার্থে কাজ করার জন্য নিজেরা সবসময় মানে কি থাকবে, অ্যালার্ট থাকবে। বিশেষ করে সিভিক অ্যাফেয়ার্স যেগুলো আছে, যেখানে জনস্বার্থ জড়িত আছে, সেই জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোতে জনস্বার্থে পাবলিক ওয়েলবিং, হেলথ এবং সেফটিকে তারা প্রাধান্য দিয়ে কাজ করবে। কমিউনিটির স্বার্থ, ওয়েলবিং, হেলথ এবং সেফটিকে প্রাধান্য দিয়ে কাজ করবে। এগুলো মোটামুটি আমি এর আগেও বলেছি যে ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাভয়েড অল কন্ডাক্ট অর প্র্যাকটিস দ্যাট ডিসিভস দ্য পাবলিক। যত প্রকার কন্ডাক্ট আছে, যত আচরণ আছে, প্র্যাকটিস আছে, সব আচরণ তারা অ্যাভয়েড করবে যে কাজগুলোর কারণে পাবলিক ডিসিভ হয়, প্রতারিত হয়। অ্যাভয়েড দ্য ইউজ অফ স্টেটমেন্টস কন্টেইনিং এ ম্যাটেরিয়ালস মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট অর ওমিটিং এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। খেয়াল করো, ওয়াশরুমে গেছিলাম তো। ভুলভাবে কোনো ফ্যাক্টকে উত্থাপন করা অথবা কোনো ফ্যাক্টকে ওমিট করে দেয়া, বাদ দিয়ে দেয়া, ম্যাটেরিয়াল কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টকে ওমিট করে দেয়া,
এই টাইপের কোনো স্টেটমেন্ট তারা দিবে না। এরপরে কনসিস্টেন্ট উইথ দ্য ফরগোয়িং, ইঞ্জিনিয়ার্স মে অ্যাডভার্টাইজ ফর রিক্রুটমেন্ট অফ পার্সোনালস, এটা করতে পারে। পার্সোনাল রিক্রুটমেন্টের জন্য তারা অ্যাডভার্টাইজ দিতে পারে, বিজ্ঞাপন দিতে পারে, মানে পার্সোনাল রিক্রুটমেন্টের জন্য। এরপরে বলেছে shall not disclose without consent confidential information concerning the business affairs or technical নয়ন processes of any present or নয়ন হো former client or employer or 15,000 টাকা public বালু দিয়ে body দে on who is the serve। বালু হয়ে গুরুত্বপূর্ণ গেছে একটু কথা জাদু কিন্তু, দিয়ে দাও না যে ক্লায়েন্টের অধীনে সে থানা কাজ থানা করেছে থানা বা যে ক্লায়েন্টের জন্য সে কাজ করেছে বর্তমান অথবা এদিকে আগের, আয়ো পাস্ট কোনো এই ক্লায়েন্টের, নয়ন ফর্মার ক্লায়েন্টের অথবা বর্তমান কোনো দিয়ে দাও না ক্লায়েন্টের অথবা বিশ্বাস করো এমপ্লয়ারের তোমার বাজারে অথবা কোনো পাবলিক বিশ্বাস বডিতে করো এঙ্গেজ তোমার থাকলে বাজার সেই আমি পাবলিক শুধু বডির সার্ভিস দিতে বাইরে গেছি কোনো প্রকার কনফিডেন্সিয়াল ইনফরমেশন, একটু আরো দিন যে ইনফরমেশনগুলো থেকে বিজনেস অ্যাফেয়ার জড়িত আছে বা টেকনিক্যাল প্রসেস জড়িত আছে, এই টেকনিক্যাল প্রসেস বা বিজনেস অ্যাফেয়ারের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ওই ক্লায়েন্টের অথবা ওই আমি এমপ্লয়ারের করলাম সম্মতি ছাড়া পাবলিকলি ডিসক্লোজ করবে না। এটা তার প্রফেশনের সাথে সাংঘর্ষিক, প্রফেশনাল এথিক্স বা প্রফেশনাল কোডের সাথে সাংঘর্ষিক। এরপরে দে শ্যাল নট বি ইনফ্লুয়েন্সড ইন দেয়ার প্রফেশনাল ডিউটিস বাই কনফ্লিক্টিং ইন্টারেস্ট, বারবার বলছে এটা, এখানেও বলেছে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে নিজেকে জড়াবে না। Engineer shall not attempt to obtain employment or advancement or professional engagement by untruthfully criticizing other organizers or by other improper or questionable methods। এটা লয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ধরো একজন লয়ারের কোন একজন ক্লায়েন্ট আছে, এখন ওই লয়ার অধীনে একজন ক্লায়েন্ট কাজ করছে, ওই ক্লায়েন্টকে অন্য একজন লয়ার এই মিথ্যা তথ্য দিয়ে যে তুমি যার অধীনে কাজ করছো যে তোমার লয়ার সে জানে না কিছুই, সে মিথ্যুক, সে টাকা খায়, সে 2 নাম্বার, এরকম মিথ্যা ইনফরমেশন দিয়ে তার কাছ থেকে মামলা কেড়ে নেয়া বা মামলা নিজের করে নেয়া, এই টাইপের কাজগুলো করা যাবে না, প্রহিবিটেড। সেম কথা বলেছে। অন্য কোনো ইঞ্জিনিয়ার, অন্য কোনো ফেলো ইঞ্জিনিয়ার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা ইনফরমেশন দিয়ে তার কোনো প্রজেক্ট হাতিয়ে নেওয়া যাবে না। রানিং কোনো প্রজেক্ট ক্লায়েন্টকে হাতিয়ে নেওয়া যাবে না মিথ্যা ইনফরমেশন দিয়ে, মিসরিপ্রেজেন্ট করে, ভুলভাবে উত্থাপন করে। কমন কথা, এগুলো মুখস্থ, মুখস্থ এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। বেসিক কিছু কথাবার্তা, বেসিক কিছু নর্মস। হ্যাঁ, বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ, রেসপন্স জি করতো কেউ স্যার একজন? জি স্যার বুঝতে পারছি ওকে ওকে, আর 2-1টা পয়েন্ট আছে, আমি শেষ করে দেবো তারপর। ইঞ্জিনিয়ার শ্যাল নট অ্যাটেম্প্ট টু ইনজিউর, দেখো, maliciously or falsely, directly or indirectly, the professional reputations, prospects, practice or employment of the other engineers। এটা ফেলো ইঞ্জিনিয়ারের প্রতি তার রেসপন্সিবিলিটি কি কি, এগুলো নিয়ে ফোকাস করছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় একজন ইঞ্জিনিয়ারের আরেকজন ইঞ্জিনিয়ারের প্রতি ডিউটি কি কি, কর্তব্য কি কি, তাহলে তোমাকে এই বিষয়গুলো ফোকাস করতে হবে। বলেছে কি, মেলিশিয়াসলি অথবা ফলসলি। মেলিশিয়াসলি মানে কি, মানে ঈর্ষান্বিত হয়ে অথবা মিথ্যাভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার সে ইনজুর করার চেষ্টাও করবে না। ইভেন কি ইনজুর করার, প্রফেশনাল রেপুটেশনকে, প্রসপেক্টসকে, প্র্যাকটিসেসকে অর এমপ্লয়মেন্ট অফ আদার ইঞ্জিনিয়ার্স, অন্য কোনো ইঞ্জিনিয়ারের যে রেপুটেশন আছে প্রফেশনাল, অথবা তার যে প্রসপেক্ট আছে, অথবা তার যে প্র্যাকটিস, তার যে রেপুটেশন, এগুলো নষ্ট করার চেষ্টা করবে না ভুলভাবে, ম্যালিশিয়াসলি অথবা ফলসলি, সেটা প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবেই হোক না কেন। অন্য ফেলো ইঞ্জিনিয়ারদের ডিউটি যেটা, ইঞ্জিনিয়ারকে তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে অন্য ইঞ্জিনিয়ারকে, অন্য ইঞ্জিনিয়ারের কাজকে, অন্য ইঞ্জিনিয়ারের নলেজকে তোমাকে রেসপেক্ট করতে হবে। সে তোমার ফেলো ইঞ্জিনিয়ার, সে তোমার সহকর্মী, ভিন্ন প্রজেক্টে, ভিন্ন কোম্পানিতে, ভিন্ন এমপ্লয়ার কাজ করলেও তোমার তার প্রতি, মানে তার নলেজ নিয়ে, তার রেপুটেশন নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারবে না। হ্যাঁ, মিথ্যাভাবে, যদি আসলে সে ভুলভাল ইঞ্জিনিয়ার হয়, সে না জানে, সেক্ষেত্রে সেটা ভিন্ন গল্প, ভিন্ন বিষয়। যেমন ফ্রড, আমাদের এখানেও দেখবা এই যে তোমার মাঝে মাঝে কোর্ট থেকে, আদালত অঙ্গন থেকে বের করে, কিছুদিন আগে একজন ব্যারিস্টার পরিচয় দিয়ে অনেক মামলা চালিয়েছে, এরকম একজনকে কোর্ট থেকে বের করেছে, টাউট বলে তাদেরকে আমাদের কোর্টের ভাষায়। এরকম টাউট হলে সেটা ভিন্ন বিষয়। যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে এরকম তথ্য আসে, who believes other are guilty of unethical or illegal practice shall present such information to the proper authority for action। প্রপার অথরিটির কাছে অ্যাকশন নেওয়ার জন্য সে নোটিফাই করবে, মানে রিপোর্ট করবে বা বলবে।
যে যে ব্যক্তিকে মনে হচ্ছে ভুলভাল ইঞ্জিনিয়ারিং করছে এই টাইপের, কিন্তু সে নিজেই প্রোপাগান্ডাগুলো ছড়াবে না। এরপরে দে শ্যাল অ্যাকসেপ্ট পার্সোনাল responsibility for their professional activities, provided, however, that engineers may seek ident- indemnifications for services arising out of their practices for other than gross negligence, where the engineer's interest cannot otherwise be protected. খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, তার ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারণে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা অ্যাপ্লাই করে, প্রযুক্তিগত বিদ্যা অ্যাপ্লাই করে যে কাজগুলো করেছে সে কাজগুলোর জন্য তাকে লায়াবল হতে হবে। হ্যাঁ, যদি নেগলিজেন্স না থাকে তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রুডেন্ট প্রুডেন্ট হওয়ার পরেও, সর্বোচ্চ কেয়ারফুল হওয়ার পরেও যদি মিস্টেক হয়, ভুল হয়, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু যদি তার নেগলিজেন্সের কারণে কোনো প্রযুক্তিগত টেকনিক্যাল কোনো এরর হয় এবং সেই এররের কারণে অন্যের ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য তাকে লায়াবল থাকতে হবে, তাকে লায়াবল হতে হবে। মনে রাখবা, engineer shall give credit for engineering work to those to whom credit is due and will recognize the proprietary interest of others. এটা আগেও বলেছি, অন্যান্য যারা আছে তাদেরকে রিকগনাইজ করবে, তাদের খ্যাতি, তাদের সুনামকে রিকগনাইজ করবে, বিশেষ করে অন্যান্য ফেলো ইঞ্জিনিয়ার যারা আছে তাদের কথাই বলেছে। মোটামুটি ইঞ্জিনিয়ারদের প্রতি এগুলো হচ্ছে প্রফেশনাল এথিক্স বা প্রফেশনাল কন্ডাক্ট বা প্রফেশনাল কোড। অন্যান্য ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলো বা কমন পাবলিকের ক্ষেত্রেও যদি বলি, এগুলো হচ্ছে তাদের কিছু কোড, কিছু প্র্যাকটিস যেগুলো তাকে মেনে চলতে হয়। এটা একটা লেকচার। আর একটা বিষয় হচ্ছে এটাতে অনেক বিস্তারিত তোমরা পড়াশোনা পাবা। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আর আলোচনা না করাই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে আর কি, কারণ সময় বাস্তবতা সবকিছু মিলে আমার মনে হয় না দরকার হবে এটা প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করার। মোটা দাগে যে কথাগুলো বলেছি তার রিফ্লেকশন তুমি এখানে পাবা। ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলতে কি বুঝি, বলা হচ্ছে দ্য ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক প্রিন্সিপলস টু ডিজাইন or develop structure, machines, apparatus, processes, or work, utilizing them singly or in combination, or to construct or operate the same with the full cognizance of their design, or to forecast their behavior under specific operating conditions, or as respects to intended functions, economics of operations, or safety to life and property. কঠিন ডেফিনেশন তোমাদের ইঞ্জিনিয়ারিং এর, এটা আমার পড়তে খবর হয়ে গেছে, মানে এটা পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন শিখেছি। তো এখানে ইথিক্যাল বিষয়গুলো, ইঞ্জিনিয়ারিং ইথিক্স, প্রফেশনাল ইথিক্স নিয়েও টুকটাক কথাবার্তা আছে, এটাও তোমরা একটু গোত্র করতে পারো। বিশেষ করে আমি কয়েকটা বিষয়ে তোমাদের ফোকাস করছি। একটা হচ্ছে প্রফেশনাল ইথিক্স এর এই পার্টটা ভালো করে দেখবা, আমি এখন যেটা হাইলাইট করছি। আর পরে ইন্ট্রোডাক্টরি পার্ট তো আছেই, এখানে যে ইথিক্যাল বিষয়গুলো, স্কোপের যে এখানে অনেকগুলো বিষয় আছে, তো এখান থেকেও টুকটাক প্রশ্ন আসবে, আসতে পারে আর কি। প্রফেশনাল কোড অফ ইথিক্স, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, একজন ইঞ্জিনিয়ার হিসেবে তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কি, হিউম্যান ভ্যালিউস, মোরাল ভ্যালিউস এন্ড এথিক্স, যেগুলো আমি একটু আগে বলেছি, তাকে সে কথাগুলোকে এখানে ইলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। ওয়ার্ক এথিক কি হবে, ও কর্মস্থলে তার এথিক্যাল ইস্যুস গুলো কি হবে, এই বিষয়গুলো। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এই বিস্তারিত লেকচারটা। তো এটা এবং আগের যেটা লেকচার আমি একটু আগে বলেছি, একবারে ক্যানন সহকারে যেটা পড়িয়েছি দেখিয়েছি সেটা সহ দুটোর কম্বিনেশনেই পড়াশোনা করো, প্রিপারেশন নাও। আমি আরো 2-3টা ক্লাস নেব তোমাদের, অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত নেওয়া যাবে না সাদমান, মহসিন? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হুম, 10 তারিখ পর্যন্ত নেওয়া যাবে না ক্লাস অ্যাটলিস্ট? জি স্যার। ওকে, ফাইন। আর আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না, রাতের মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, গাইডলাইন সহ অ্যাসাইনমেন্টের টপিক আজকে দিয়ে দিব, আজকে রাতেই তোমাদের 2 গ্রুপে শেয়ার করে দিব। কখন জমা দিবা, কি কি গাইডলাইন সবগুলো সহ তোমাদের অ্যাসাইনমেন্ট। আর তোমাদের সিটির মার্কস কত জানি আমাকে একটু বলো তো, 10 মার্কস না 15 মার্কস? স্যার 10 স্যার। ওকে, 10, ঠিক আছে। 10 মার্কসের মতো করে একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব আজকে। স্যার আর হ্যাঁ বলো। আমাদের ম্যাক্সিমামের স্যার মিডটার্মের নাম্বার খারাপ আসছে স্যার। তো স্যার এটাতে স্যার একটু আলহামদুলিল্লাহ ভালো নাম্বার একটু ট্রাই করেন স্যার। আমরা আমরা ট্রাই করবো ভালো করে লেখার, আপনি একটু তোমরা কনসিডার লেখো, করেন হ্যাঁ, স্যার, যাতে ঠিক আমাদের আছে। আসলে ম্যাক্সিমাম নাম্বারটা আসে স্যার। নতুবা স্যার আসলে 2 ক্রেডিট তো স্যার, মানে হুম, আমরা তো লাস্ট ইয়ারের স্টুডেন্ট স্যার, আমাদের স্যার মানে সবাই একটু সিজিপিএ বাড়ানোর ট্রাই করে স্যার এখন। ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো তোমরা, আশা করি আমি রিকগনাইজ করবো ইনশাল্লাহ। জি হুম, স্যার। ঠিক আছে, ঠিক আছে। কারো আমিন। প্রশ্ন আছে আজকের বিষয়গুলো নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? আমি দুটো ম্যাটেরিয়ালস তোমাদের গ্রুপে শেয়ার করেছি, 2 গ্রুপে শেয়ার করেছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
ওকে, ঠিক আছে, আমি তাহলে আরো 2-3টা ক্লাস সেট লিস্ট নিব। আর তোমাদের ফাইনালি একদিন এসে অ্যাটেন্ডেন্স লিস্ট অন্যান্য যা যা বিষয়গুলো আছে সবগুলোই একবারে ইয়া করবো ওকে আর স্যার। কি। আর পড়াশোনা ওকে করো, স্যার। পড়াশোনা করো, তাহলে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে স্যার। আসসালাম।